আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে গত দিনে আমরা কি পড়েছি একটু বলো গত দিনে আমরা কি পড়েছি? গত দিনে আমরা কি পড়েছি বলো কেউ একজন। স্যার গত দিনে আমরা মেইনলি ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো দেখেছিলাম, যেমন ওই মার্কেট অ্যাক্টিভিটি, ডিমান্ড এন্ড সাপ্লাই এর রিলেশন। হ্যাঁ ঠিক ঠিক, গতদিন আমরা মার্কেট সম্পর্কে পড়েছি তাই না, কত প্রকারের মার্কেট হয় কি কি ইত্যাদি বিষয়গুলো আমরা গতদিন দেখেছি। আজকের ক্লাসে অর্থাৎ লেকচার 4-এ আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক, ন্যাশনাল ইনকাম একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্যাট ইজ জাতীয় আয়। তো আমরা জাতীয় আয়কে কিভাবে ক্যালকুলেট করি, ঠিক আছে না, এই ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোকে আজকে আমরা পড়বো। তো বিষয়টা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, সেই জাতীয় আয় পড়ার আগে আমাকে দুটো জিনিস বুঝতে হবে। আগে সবার আগে গুডস অ্যান্ড সার্ভিসেস, কারণ ইকোনমিক্স আমরা যতটাই পড়তে থাকবো এই কথাটার ইউজ বারবার আসবে, গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক, তো সবার আগে আজকে আমরা এটা বোঝার চেষ্টা করি যে গুডস অ্যান্ড সার্ভিসেস আসলে কি জিনিস। ঠিক, দেখো সবার প্রথমে যে কোনো প্রোডাকশন হাউস আমি যদি বলি, ঠিক আছে ভাই, যে কোনো প্রোডাকশন হাউস থেকে দুটো জিনিস তৈরি হতে পারে, এক তো তৈরি হতে পারে গুডস, আর এক তৈরি হতে পারে সার্ভিসেস। ঠিক আছে, এখন গুডস মানে হচ্ছে পণ্য আর সার্ভিসেস মানে হলো সেবা। এই গুডস কে আমরা টাচ করতে পারি, আর গেটিং মাই পয়েন্ট, বাট এই সার্ভিসকে আমরা টাচ করতে পারি না, দেখতেও পারি না, আমরা শুধুমাত্র ফিল করতে পারি। ঠিক আছে, তাহলে আবার বলি গুডস কি, গুডস হচ্ছে এমন প্রোডাকশন বা এমন প্রোডাক্ট যাকে আমরা টাচ করতে পারি, দেখতে পারি, সমস্ত কিছু করতে পারি। বাট সার্ভিস হচ্ছে এমন এক ধরনের প্রোডাক্ট যেটাকে আমরা শুধুমাত্র ফিল করতে পারি, যাকে আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না। ওকে, যেমন আমি যদি উদাহরণ দিই, ধরো আমি একটি আইসক্রিমের কারখানাতে গেলাম, সেই আইসক্রিমের কারখানাতে গিয়ে আমি কি দেখলাম যে না আইসক্রিমের প্রোডাকশন হয়েছে। ওকে, এবার আমি যদি একটা ডক্টরের চেম্বারে যাই, ঠিক আছে, ডক্টরস চেম্বার, বলো আমার কথা, ডক্টরস চেম্বারে যদি আমরা যাই, সেই ডক্টরস চেম্বার থেকে আমরা কি পাই, ডক্টরস চেম্বারে গিয়ে আমরা কি পাই, সার্ভিস পাই, ডাক্তারবাবুর পরামর্শ মানে কনসাল্ট পাই, সার্ভিস টাকা দিয়েছি, তার পরিবর্তে আমি কি আইসক্রিম নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ গুডস। ওকে, আর যখন ডক্টরের চেম্বারে গেছি, ডক্টরের চেম্বারে গিয়ে আমি কিন্তু কিছুই হাতে পাইনি, আমি শুধু তার সার্ভিসটা পেয়েছি, তার উপদেশটা পেয়েছি যে এই ওষুধ খেতে হবে, এই করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তার মানে গুডস হচ্ছে দ্যাট ইজ, তাহলে গুড কে আমরা কি বলে, গুড হচ্ছে এনি প্রোডাকশন দ্যাট ইজ ট্যানজিবল। তাহলে গুডের সংজ্ঞা কি লিখবে, গুডস এর সংজ্ঞা লিখে রাখো যে এনি প্রোডাকশন, আরো একটা কথা বলি, ইকোনমিক্সে আমি কোনো নোট প্রোভাইড করব না, এখানে যা পড়ানো হবে স্ক্রিন দেখে দেখে সুন্দর করে নিজেদের মতন করে নোট করে নেবে। তাহলে গুডস হচ্ছে এনি প্রোডাকশন দ্যাট ইজ ট্যানজিবল, যেটা কিনা ট্যানজিবল সেটা হচ্ছে গুডস। আর সার্ভিস কি, সার্ভিস হচ্ছে, একটু পরে সার্ভিস সম্পর্কে বলি, ঠিক আছে, সার্ভিস হচ্ছে ইনট্যানজিবল। আচ্ছা লিখেই রাখো, সার্ভিস হচ্ছে it is an intangible product, তাহলে কি দেখলাম আমরা এখানে দেখলাম যে গুডস হচ্ছে একটা ট্যানজিবল প্রোডাক্ট আর সার্ভিস হচ্ছে একটা ইনট্যানজিবল প্রোডাক্ট দ্যাট অনলি ক্যান বি ফেল্ট। ওকে, বেশ, এইবার আমরা এখানে একটা কথা শুনি, দেখো গুডস এর একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, গুডস কে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক, তোমরা সুন্দর করে করবে, গুডস হেডিং লাগাবে, গুডস কে 3 ভাগে ভাগ করা যায়, গুডস কে 3 ভাগে ভাগ করা যায়। ওকে, গুডস হচ্ছে 3 প্রকার, একটাকে বলা হচ্ছে নরমাল গুডস, আরেকটা হচ্ছে ইনফেরিয়র গুডস, আরেকটাকে বলা হয় গিফেন গুডস, GIFFEN, গিফেন গুডস।
তাহলে গুডস কয় প্রকার? গুডস হচ্ছে 3 প্রকার, নর্মাল গুডস, ইনফেরিয়র গুডস আর গিফেন গুডস। ওকে, এবার এখানে আমরা সংজ্ঞা লেখার চেষ্টা করব যে নর্মাল গুড কি জিনিস, ইনফেরিয়র গুড কি জিনিস আর গিফেন গুড কি জিনিস। ঠিক, দেখো নর্মাল গুডস হলো সেই সমস্ত গুডস যার ডিমান্ড বেড়ে যায় যখন আমাদের ইনকাম বাড়ে। আমাদের যখন ইনকাম বাড়ে তখন এই গুডস গুলোর যে ডিমান্ড সেটাও কিন্তু বেড়ে যায়। কেমন? আগে সংজ্ঞাটা লিখি, তারপর আমি বলে দিচ্ছি। দেখো সংজ্ঞাটা লিখে রাখো যে নর্মাল গুডস আর গুডস normal goods are goods in which demand increases when income increases। তাহলে এই নর্মাল গুডস আমরা কি দেখছি? নর্মাল গুডস আমরা দেখছি যে নর্মাল গুডস আর গুডস ইন হুইচ ডিমান্ড ইনক্রিজেস হোয়েন ইনকাম ইনক্রিজেস। যখন আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে, কখন? যখন ইনকাম বাড়ছে, অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের যখন ডিমান্ডস বেড়ে যাচ্ছে সেটাকে বলা হয় নর্মাল গুডস। আচ্ছা দেখো, নর্মাল গুডস এর এক্সাম্পল হিসাবে যদি আমি বলতে চাই, তাহলে দেখো আমি বললাম যে সাধারণত আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে সপ্তাহে দেখা গেল একদিন মাংস খাওয়া হয়, একদিন পনির খাওয়া হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন এরকম একটা ব্যাপার, তাই না? যদি এই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো যদি একটু বড়লোক হয়ে ওঠে, একটু বেশি টাকা রোজগার করছে, বেশি পয়সা ইনকাম করছে, তখন দেখবে তাদের খাবার দাবার দৈনিক একটা পরিবর্তন চলে আসবে। তারা আগে যেটা সপ্তাহে একদিন খাচ্ছিল বা দুদিন খাচ্ছিল, তারা দেখবে সেগুলো তাদের ডায়েটের মধ্যে নিয়ে নিবে প্রতিদিনকার জন্য। যেমন নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে ফল। আমরা যখন কোনো বড় লোকের বাড়িতে যাই, সেখানে আমরা দেখি বা আমাদের মধ্যে যারা বড় লোক আছে তাদের বাড়িতে কিন্তু খাবার টেবিলে ফল সাজানো থাকে, তাই না? বিভিন্ন ধরনের ফল ঝাঁকার মধ্যে সাজানো থাকে খাবার টেবিলে। কিন্তু সেটা কিন্তু কোনো নর্মাল পরিবারে, কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা যারা বিপিএল মানে বিলো পভার্টি লেভেলে যারা বাস করে, তাদের কাছে ওগুলো সোনার পাথর পাটির মতন ফল পাওয়া। এটা কেন হয় বলো? এটা হয় কি করে? যে যখন আমাদের ইনকাম বেড়ে যায় তখন এই সমস্ত গুডস গুলোর ডিমান্ডও বেড়ে যায়। বুঝতে পারছো? তার মানে আবার একটা উদাহরণ, আরেকটা উদাহরণ ধরো, কোন একটা ব্যক্তি তার ইনকাম ধরো মাসে 10,000 টাকা, আবার ইনকাম নিয়ে সে তার ছেলে মেয়ে সন্তান বউ নিয়ে মোটামুটি একটা কোনোভাবে সংসারকে চালিয়ে যাচ্ছে। এখন যদি মনে করো যে তার বেতন যদি 15,000 টাকা হয়ে যায়, মানে 5,000 টাকা বেতনে ইনক্রিমেন্ট হয়েছে, তখন সে তার পরিবারকে নিয়ে চাইবে না যে চলো আজকে আমরা একটু বাইরে হোটেলে কোথাও গিয়ে খাই? বলো, এরকম চাহিদা আসবে কিনা? আসবে না? আসবে। তার মানে ইনকাম বাড়ার সাথে সাথে যে সমস্ত গুডস এর ডিমান্ড আমাদের বেড়ে যায় সেইগুলোকে বলা হয় নর্মাল গুডস। তাহলে নর্মাল গুডস এর মধ্যে আমাদের চাল রয়েছে, রাইস, তারপর ভিটস, তারপর ধরে নাও পিৎজা, ঠিক আছে, তারপর ধরে নাও মিট, তারপর ধরে নাও পনির, এই ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। ওকে, তাহলে নর্মাল গুডস যেটা নিম্ন মধ্যবিত্ত বা যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রয়োজন। এবার সামর্থ্য যার যতটুকুন হয় সে ততটুকুন খায়। দেখো একজন বিপিএল ফ্যামিলিতে কি হয়? বিপিএল ফ্যামিলিতে তারা রেশন পায়, সরকারের যে রেশন দেয় সে রেশন পায়, সেই রেশন থেকে যে চালটা দেওয়া হয় সেই চালটা তারা খায়। আর ইউ গেটিং? তো রেশন থেকে যে চালটা দেওয়া হয় জেনারেলি সেই চালটা ভালো চাল নয়, সেটা অনেক খারাপ, সেই চালে গন্ধ রয়েছে, সেই চালে পোকা থাকে, সেই চালে নোংরা থাকে, তাই না? কিন্তু তারা সেটা খেতে বাধ্য হচ্ছে, কারণ তাদের আর্নিংসটাই ওরকম। আবার যদি তাদের বাড়িতে ইনকাম বেড়ে যায়, তাহলে কি আর তারা রেশনের চাল খাবে? খাবে না। আমার কথা বোঝা যাচ্ছে? যখন আমাদের ইনকাম বেড়ে যায় তখন এই গুডস গুলোর ডিমান্ডও বেড়ে যায়, সেই সমস্ত গুডস গুলোকে বলা হয় নর্মাল গুডস। এবার চলে এসো ইনফেরিয়র গুডস। আচ্ছা, ইনফেরিয়র গুডস কি জিনিস আগে সেটা লেখো। লেখো ইনফেরিয়র গুডস আর গুডস, ইনফেরিয়র গুডস আর গুডস। আচ্ছা, আমি যেটা লিখছি তোমরা বুঝতে পারছো তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, in which demand decreases when income increases। কেমন হলো ব্যাপারটা? দেখো, ইনফেরিয়ার গুডস গুলো হলো তেমন গুডস যেগুলোর ডিমান্ড কমে যায় যখন ইনকাম বেড়ে যায়। ইনকাম বেড়ে যাচ্ছে কিন্তু ডিমান্ড কমে যাচ্ছে। বলতে পারো এমন সিচুয়েশন কখন হয়, বা এই ধরনের গুডস গুলো কি গুডস হয়? আচ্ছা চলো আমি বলি, শোনো। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি প্রত্যেকে শুনতে ও বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চলো, ইনফেরিয়ার গুডস গুলো দেখো। ধরো রাম নামে একজন ব্যক্তি, ধরো রাম নামে একজন ব্যক্তি, এই রামবাবু কলকাতাতে একটা বেসরকারি জায়গায় চাকরি করেন। তো এই রামবাবু বেসরকারি একটা জায়গায় চাকরি করেন কোম্পানিতে, তার বেতন হচ্ছে মাসে 10,000 টাকা, ধরে নিচ্ছি আমরা যে মাসে 10,000 টাকা বেতন। এখন তিনি কলকাতাতে যেখানে থাকেন তার বাড়ির থেকে তার যে অফিস, সেই অফিসে প্রায় 15 কিলোমিটার দূরে তার অফিসটা। কলকাতাতে তিনি যেখানে থাকেন তার থেকে 15 কিলোমিটার দূরে তার অফিসটা। তো রাম তার বেতন 10,000 টাকা। তো রাম মনে মনে ঠিক করলো যে আমি এক কাজ করি, এই যে 15 কিলোমিটার আমার দূরত্ব, এই যেতে অনেক খরচ হয়ে যায়, বাসে গেলে বা যা যা পরিষেবা আছে পাবলিক ট্রান্সপোর্ট, তাতে গেলে আমার সময় অনেক নষ্ট হয়, খরচও হয়ে যায়। তো রাম মনে মনে ঠিক করলো যে আমি এ মাসের টাকা কিছু জমিয়ে আমি একটি কি করব, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। আর ইউ গেটিং? একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে সে ঠিক করলো। সে টাকা পয়সা জোগাড় করে ফেললো। এবার জোগাড় করার ফলে, যেহেতু রাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো তার মনে করো যে সে আগামীকাল গিয়ে ওই সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনবে। এখন পরের দিনই তার ফোন আসলো, তার ফোনে বলা হলো যে রাম, তুমি যে প্রজেক্টটাতে কাজ করছিলে সেই প্রজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, আমাদের কোম্পানি ওটাতে ওর থেকে প্রফিট করছে, তো তোমার বেতনটা আমাদের হাইক করে দিলাম, তোমার বেতন এখন করে দিলাম 50K। বুঝতে পারছো? তাহলে রামের বেতন যখন 10,000 টাকা ছিল, সে তখন সিদ্ধান্ত নিয়েছিল সে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে। আর এখন রামের বেতন হয়ে গেছে 50,000 টাকা। বলো তো সে কি এই সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনবে? আর বলো। না স্যার, ভালো সে নেবে। কিন্তু এখন আর ওই সেকেন্ড হ্যান্ড বাইকটি নেবে না, সে এখন নতুন একটি বাইক নেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে ইনকাম যখন বেড়ে গেল, এই গুডস এর ডিমান্ড কমে গেল। তাহলে ইনফেরিয়ার গুডস হচ্ছে সকল প্রকার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টস, ঠিক আছে? অর্থাৎ অল কাইন্ডস অফ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। তাহলে ইনফেরিয়ার গুডস এর মধ্যে আমরা কি পেলাম? ইনফেরিয়ার গুডস এর মধ্যে আমরা সমস্ত ধরনের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পেলাম। ওকে, এবার শোনো, তোমরা যদি কেউ বাজারে যেয়ে থাকো তাহলে দেখবে বাজারে গেলে বিভিন্ন রকমের চাল থাকে, বিভিন্ন রকমের চালের ব্যাগ থাকে, তাই না? কোনোটা 30 টাকা কেজি, কোনোটা 40 টাকা, কোনোটা 50, কোনোটা 60, কোনোটা 70, এরকম আছে কিনা? নাই। এখন রাম আগে এই 10,000 টাকা তার যখন স্যালারি ছিল, সে তখন 30 টাকা পার কেজি এই চাল খাচ্ছিল। আচ্ছা, এখন যদি রামের 50,000 টাকা বেতন বেড়ে যায়, সে কি তখন আর এই 30 টাকা পার কেজি চাল খাবে, নাকি না 40 টাকা পার কেজি চাল খাবে? বলো আমায়। স্যার 40 টাকা পার কেজি। একদম ঠিক। তাহলে তার বেতন বাড়ার সঙ্গে সঙ্গে এই 30,000, এই যে 30 টাকা দামের যে চাল, সেটা কেনা কিছু সে বন্ধ করে দেবে কিনা? দেবে না? দেবে। এই জন্য ইনফেরিয়ার গুডস বলতে আমরা বুঝবো যে অল লো কোয়ালিটি প্রোডাক্ট। যত ধরনের লো কোয়ালিটি প্রোডাক্ট আছে, সেই লো কোয়ালিটি প্রোডাক্টও কিন্তু ইনফেরিয়ার গুডস এর মধ্যে কাউন্ট হবে। বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? ইনফেরিয়ার গুডস। হ্যাঁ স্যার। ঠিক। এবার আসো গিফেন গুডস। গিফেন গুডস অ্যাকচুয়ালি কি? দেখো, গিফেন গুডস এক ধরনের ইনফেরিয়ার গুডস এর মতনই জিনিস। গিফেন গুডস এক ধরনের ইনফেরিয়ার গুডস এর মতনই জিনিস, কিন্তু এতে উল্টো সিচুয়েশন হয়। মানুষের বেতন বাড়ে এবং এই জিনিসের দামটাও বাড়তে থাকে। আচ্ছা, লেখো আগে গিফেন গুডস এর মধ্যে লেখো, it is a special
it is a special type of inferior goods whose demand increases as the price of the good increases, as the price of goods increases. কি বুঝলে? যে এই গিফেন গুডস হচ্ছে এটাও এক ধরনের ইনফেরিয়র গুডস, কিন্তু এখানে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে এর ডিমান্ডটাও বাড়তে থাকে। এমন এক্সাম্পল কি হতে পারে? আমরা কি অ্যাপেলের আইফোন সম্পর্কে জানি নাকি জানি না? ধরো আইফোন 10, ঠিক আছে, আইফোন 10 কে যখন মার্কেটে লঞ্চ করা হলো তখন দেখা গেল এর দাম ছিল ধরো 50,000 টাকা। এই আইফোন 10 এর 50,000 টাকা, তা সত্ত্বেও সময়ের সাথে সাথে এই আইফোন 10ই কিন্তু দেখবে এই দাম বেড়ে আবার 1 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ, 1 লাখ টাকার সাথে জিনিসের দামও বৃদ্ধি হয়। সেই সমস্ত প্রোডাক্ট গুলোকে বলা হয় গিফেন গুডস। তাহলে গুডস সম্পর্কে যে আলোচনা করলাম, ইজ ইট ক্লিয়ার অর নট? ভেরি গুড। এবার তাহলে বুঝে দিয়ে এটুকুন। আসলে জিনিসগুলোকে না একটু বাজারের সঙ্গে, চারপাশের সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করবে। ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যা তোমার ইকোনমিকে নিয়ে পড়াশোনা করা। ইকোনমি কিন্তু তোমার চারিপাশে চলছে। এই যে তুমি তোমার কম্পিউটারের সামনে অথবা মোবাইলের সামনে বসে আছো, তুমি তোমার টাইমটাকে ইনভেস্ট করছো ফিউচারে কিছু আর্নিং করার জন্য, বা ফিউচারে বেটার একটা প্রফেশন চয়েস পাওয়ার জন্য তুমি কিন্তু তোমার টাইমটাকে ইনভেস্ট করছো। এটাও কিন্তু ইকোনমির মধ্যেই পড়ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে যে পড়তে বসেছো, পড়ছো, এটাও একটা ইকোনমিক্সেরই অংশ। তো এই জন্য যখন ইকোনমিক্স এর কোনো টার্ম বা কনসেপ্ট যখন পড়ানো হয় তখন চারপাশটাকে একটু রিলেট করার চেষ্টা করবে, তাহলে দেখবে এটা খুব ভালো বোঝা যাচ্ছে। ওকে, তাহলে নর্মাল গুডস আর ইনফেরিয়র গুডস আর গিফেন গুডস সম্পর্কে একটু বোঝা গেছে আশা করছি, তাই না? ঠিক। এবার চলো আমরা দেখবো, ঠিক আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বলতেই পারি না, কারণ প্রপার্টি দিনের বিভিন্ন জায়গায় এটা ক্ষেত্রের উপর নির্ভর করে। প্রপার্টি, কিছু প্রপার্টি আছে তার সময়ের সাথে সাথে দামের বৃদ্ধি ঘটে। কখন হবে ইনফেরিয়র গুড, কখন হবে গিফেন গুড, কখন হবে। তার মানে প্রপার্টি এটা তিনটের মধ্যেই পড়তে পারে, তাই তো? হ্যাঁ, একদম। দেখো, প্রপার্টি তিনটের মধ্যেই কেন পড়তে পারে আমি ভালো করে বোঝাই। নর্মাল গুডস কি বুঝলে? নর্মাল গুডস এ তোমরা বুঝেছো যখন তোমার ইনকাম বাড়ে তখন তোমার প্রোডাক্টের বা গুডস এর দামটাও বাড়তে থাকে, ডিমান্ডটাও বাড়তে থাকে। ইনকামও বাড়বে, ডিমান্ডও বাড়বে। ধরো তুমি একটা মফস্বল শহরের বাইরে কোন একটা গ্রামে থাকো, সেই গ্রামে তোমার 10 কাঠা জমির উপরে একটা বাড়ি আছে। এখন তোমার চাকরি হয়ে গেল কেন একটা মফস্বল শহরে, সেখান থেকে 40 কিমি দূরে, তখন তুমি তোমার ওই গ্রামের বাড়িটা ছেড়ে শহরের বাড়িতে যাবে কিনা যাবে না? সেইখানে গিয়ে প্রপার্টি কিনবে কিনা কিনবে না? এবং তুমি যে গ্রামের বাড়ি ছেড়ে শহরের বাড়িতে যাচ্ছ, এটা কেন করছো? তুমি তোমার ইনকামটা বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে প্রপার্টি কি হয়ে গেল? নর্মাল গুডস হয়ে গেল। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর গ্রামের বাড়িটা নিশ্চয়ই ইনফেরিয়র গুডস হয়ে যাচ্ছে। গ্রামের বাড়িটা সেই ক্ষেত্রে তোমার কাছে ইনফেরিয়র গুডস হয়ে যাচ্ছে, আবার যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু ওটা আবার নর্মাল গুডস হয়ে যাচ্ছে। ঠিক, একদম সবকিছুর সাথে ইন্টার রিলেটেড আর কি। যাক, চলো এবার তাহলে আমরা সার্ভিসটাকে দেখি যে অ্যাকচুয়ালি সার্ভিস কি। চলো সার্ভিস বলে হেডিং লাগাও, একটা সংজ্ঞার মতন লিখিয়ে দিই। সার্ভিস, একটা কথা মাথায় রেখো, ইকোনমিক্সে তোমার ডব্লিউবিসিএস এর যে কোয়েশ্চেন করবে, ডব্লিউবিসিএস বলো বা ইউপিএসসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, তোমার কাছে সংজ্ঞা কখনো চাইবে না।
তোমার কাছে তার রিলেটেড কনসেপ্টটাকে দিয়ে কোশ্চেন করা হবে, সেই কনসেপ্টটা তুমি জানো কিনা সেটাই। চলো তাহলে সার্ভিস হচ্ছে, লেখো আ সার্ভিস is a transaction. A service is a transaction in which no physical goods are transformed from seller to the buyer, from seller to the buyers. এটা হচ্ছে সার্ভিস। ওকে, তাহলে সার্ভিস ইজ আ ট্রানজাকশন ইন হুইচ নো ফিজিক্যাল গুডস আর ট্রান্সফার্ড ফ্রম সেলার টু বায়ার, অর্থাৎ সেলার বায়ারকে কোনো ধরনের ফিজিক্যাল গুডস দিচ্ছে না, সেটা হচ্ছে সার্ভিস। কিন্তু এমন একটা প্রোডাকশন নিচ্ছে যেটা ফিজিক্যাল নয় আর কি, ঠিক আছে, দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল, সে কথাটা লেখা হলো। তাহলে আর একটা পয়েন্ট করে লিখে রাখতে পারো যে ইন ওয়ান word it can that is intangible। ওকে, এটাকে শুধুমাত্র তুমি ফিল করতে পারো। এক্সাম্পল হিসেবে কি লিখবা? এক্সাম্পল হিসেবে লিখবা ডক্টর। তুমি যখন ডক্টরের কাছে যাও তার থেকে যেটা তুমি পাও, যখন টিচার, এই যে আমি তোমাকে এখানে পড়াচ্ছি তোমাদেরকে, তো আমি তোমাদেরকে কি প্রোডাক্ট দিচ্ছি? কিছুই দিচ্ছি না তো, জাস্ট একটা সার্ভিস প্রোভাইড করছি, তাই না? ডক্টর, টিচার, যে কোনো কনসালট্যান্ট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গুলো হচ্ছে আমাদের সার্ভিস প্রোডাক্ট। ওকে, চলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটা খুবই একটু ক্যালকুলেটিভ হবে, জাস্ট বোঝার মতন ব্যাপার। আমি চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর, তারপর তোমাদের ব্যাপার দেখা যাক কতদূর কি করা যায়। সো দেখো, এবার আমাদের পরবর্তী যে আলোচনা আসবে, সেই আলোচনার মধ্যে গুডস এন্ড সার্ভিস আসবে, সেটা সম্পর্কে আলোচনা হলো। আমরা আরেকটা কথা বারবার পাবো, দ্যাট ইজ গ্রস এন্ড নেট। গ্রস প্রোডাক্ট, নেট প্রোডাক্ট বলে এরকম আমরা টার্ম পাবো। অর্থাৎ গ্রস কি জিনিস আর নেট কি জিনিস, এই দুটোকে এবার আমরা একটু বুঝে নিই। দেখো, আমি বললাম যে গ্রস ও মাই গড, কি হচ্ছে? আরেকটা হচ্ছে নেট ইনকাম। বলতে পারো এই দুটোর মধ্যে তফাৎ কি? গ্রস ইনকাম আর নেট ইনকাম, এর মধ্যে তফাৎ কি? এনি আইডিয়া? ওকে, চলো, গ্রস ইনকাম আর নেট ইনকাম, খরচ সহ যেটা আছে সেটা গ্রস ইনকাম, আর নেট মানে স্যার খরচটা বাদ দিয়ে। ঠিক ঠিক, ভালোই বলেছো। এবার একটু শোনো তাহলে, গ্রস ইনকাম আর নেট ইনকাম মানে কি ব্যাপারটা। ধরো, মনে করো তোমার একটা দোকান আছে, ঠিক? তোমার একটা দোকান আছে, এই দোকানে বেচা কিনা হয়। মনে করো ডেইলি তুমি এই দোকানে 10,000 টাকা সেল করো, 10,000 টাকা সেল, এটা টোটাল সেল। এই 10,000 টাকাটা তোমার গ্রস ইনকাম, আর ইউ গেটিং? কিন্তু তুমি তো 10,000 টাকা সেল করলে, ভাই সেল করলে লোকে তো শুধু শুধু তোমাকে পয়সা দেয়নি, তুমি তো তার পরিবর্তে তোমাকে কিছু দিয়েছো তো কাস্টমারকে, নাকি? কাস্টমারকে কিছু তো দিয়েছো তুমি, তাহলে কাস্টমারকে যেটা দিয়েছো তার দামটা বাদ দিবে না? তার মানে নেট ইনকাম মানে অ্যাকচুয়ালি আমরা প্রফিটকে বলতে পারি। নেট ইনকাম মানে প্রফিটকে বলতে পারি। অর্থাৎ ধরো যে ডেইলি 10,000 টাকা সেল তুমি করেছো, এবং সেখানে ধরে নাও যে তুমি 7,000 টাকার মাল তো কাস্টমারকে দিয়ে দিয়েছো, তাহলে এই 10,000 টাকা থেকে 7,000 টাকা বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নেট ইনকাম। মনে থাকবে, দ্যাট ইজ 3K। বোঝা গেছে গ্রস আর নেটের ব্যাপারটা কি? গ্রস মানে ওভারঅল তুমি যেটা পেলে সেটার থেকে প্রোডাক্টের দাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এই নেট ইনকাম। ওকে, তাহলে নেট ইনকাম যখনই ক্যালকুলেট করা হবে তখন দেখবে সবসময় যে বিগার ডেটা থেকে স্মলার ডেটাকে বিয়োগ করে পাওয়া হয়।
বিগার ডেটা থেকে স্মলার ডেটাকে বিয়োগ করে পাওয়া হয়, দেখবা সবসময় এরকম হবে। ঠিক আছে, সেটা হচ্ছে নেট ইনকাম। বলো গ্রস ইনকাম আর নেট ইনকাম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করো একটু, নাকি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক। স্যার বুঝেছি। তাহলে গ্রসের মধ্যে তোমার প্রোডাক্ট আর তার সেল প্রফিট দুটোই থাকে, তাই না? এটা হলো ব্যাপার। যাই হোক, চলো এইবার আমরা আসি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জায়গাতে আসি। কিন্তু বলো দেখি আমাদের চ্যাপ্টারটা কি দিয়ে শুরু হয়েছিল? আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে আমরা পড়েছিল এইটা, ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম, আসলে ন্যাশনাল ইনকাম কি জিনিস সেটা আমাদের তো আজকের ক্লাসে হাজির হয়েছে। তাহলে চলো দেখা যাক ন্যাশনাল ইনকাম কি জিনিস। ন্যাশনাল ইনকাম বোঝার জন্য আমাকে সবার আগে ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে ধ্যান থাকতে হবে। তাহলে জিডিপি ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ ডোমেস্টিক, অর্থাৎ একটি ইকোনমিক টেরিটরির মধ্যে, আমি বলেছিলাম না ইকোনমিক টেরিটরি মানে একটা ইকোনমি, কথাটাই একটা পলিটিক্যাল ইউনিট। কোনো ধরনের প্রোডাক্ট বা যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের গুডস বা যে কোনো ধরনের সার্ভিস যদি প্রডিউস হয় এবং তার যে মনিটারি ভ্যালু, তার যে মার্কেট ভ্যালু, সেগুলোকে বিক্রি করলে মার্কেটে যে টাকা পাওয়া যাবে, সেইটাকে বলা হচ্ছে জিডিপি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি জিনিস? গ্রস ন্যাশনাল প্রোডাক্টস হচ্ছে, মনে করো তোমার দেশের কোন একজন নাগরিক, সে মনে করো দুবাইতে থাকে। তো সে দুবাই থেকে ইনকাম করছে কিনা করছে না, আর্নিংস করছে সেখানে করে, সেই দুবাইতে সে নিজের জন্য কিছু টাকা রাখছে এবং সে তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন, সে ভারতের বাইরে কোথাও রয়েছে, সেইখান থেকে সে আর্নিং গুলো যে করে দেশে পাঠাচ্ছে, সেটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? জিডিপি কি? জিডিপি হচ্ছে এই যে ভারতের ম্যাপ তোমরা দেখছো, এই ভারতের ম্যাপের মধ্যে যত ধরনের গুডস, যত ধরনের সার্ভিস প্রডিউস হচ্ছে, সেই গুডস বা সার্ভিস গুলোকে বলা হচ্ছে, তাদের যে মনিটারি ভ্যালু বা তাদের যে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালুকে বলা হয় জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর সেই দিক থেকে তুলনা করলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি হয়? দেখো, জিডিপি মেজার্স দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন আ কান্ট্রিজ বর্ডার্স বাই সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স অ্যালাইক। ভালো করে শোনো, আমাদের এই ভারতের মধ্যে কি শুধু ভারতীয়রা রয়েছে নাকি নন ইন্ডিয়ানসও আছে আমাদের ভারতের মধ্যে? বলো। যেমনি করে আমাদের ভারতবর্ষ থেকে লোকে বাইরে গিয়ে বাইরের দেশে কাজ করছে, ঠিক তেমনি করে শ্রীলঙ্কার থেকে, বাংলাদেশের থেকে, মায়ানমার থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে কি আমাদের দেশেও মানুষ আসেনি কাজ করার জন্য? বলো হ্যাঁ কি না? এসেছে তো? হ্যাঁ স্যার। এবার এই সবাই মিলে আমাদের এই দেশে যা কিছু উৎপাদন করছে সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জিএনপি তাহলে কি? দেখো, এই দ্বিতীয় পয়েন্টে লেখা আছে যে জিএনপি মেজার্স দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই অনলি আ কান্ট্রিজ সিটিজেন্স বাট বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড অ্যাব্রড। অর্থাৎ শুধুমাত্র একটা দেশের জনগণ, শুধুমাত্র জনগণদের জন্য, শুধুমাত্র দেশের একটা জনগণ, সে দেশের মধ্যে হোক বা দেশের বাইরে হোক, সে যেটা ইনকাম করছে সেটা হচ্ছে তাদের টোটাল করলে দাঁড়াবে জিএনপি। ওকে, তাহলে জিডিপি মানে তোমার এই ভারতের ম্যাপের মধ্যে তোমার দেশের নাগরিক হোক বা বাইরের কোনো দেশের নাগরিক হোক, তারা যা কিছু প্রডিউস করছে, যা কিছু তৈরি করছে, সেটা আমাদের জিডিপি। আর জিএনপি কি? জিএনপি হচ্ছে ভারতের নাগরিক, সে ভারতেই হোক বা ভারতের বাইরে যেখানেই হোক, সেখানে সে যতটুকুন আর্নিংস করছে সেটা হচ্ছে জিএনপি। বলো বুঝতে পেরেছো কিনা?
বললেন যে দুবাইতে আছে, সে ইন্ডিয়ায় কিছু পাঠাচ্ছে, নিজের কাছেও কিছু রাখছে, তার মানে সে ইন্ডিয়ায় যেটা পাঠাচ্ছে সেইটা প্লাস নিজের কাছে যেটা রাখছে সেটা মিলে জিএনপি, না শুধু ইন্ডিয়ায় যেটা আসছে সেটা জিএনপি? যেটা ভারতে আসছে সেটা, সে তার জন্য যেটা খরচ করছে, দেখো সেটা তো দুবাইতেই খরচ হচ্ছে, দুবাইতে সে ইনকাম করছে, যতটুকু দুবাইতে খরচ হচ্ছে সেটা দুবাইয়ের জিডিপি তে কাউন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমাদের ভারতে চলে আসে, এই প্রসঙ্গে একটা কথা পড়বো আমরা, এরপরে আমরা কি পড়বো বলতো, এরপরে আমরা পড়বো এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, অতদূর যাওয়ার দরকার নেই, আমরা ধীরে ধীরে আলোচনা আসবো। আজকে শুধু এইটুকুন বোঝো, জিডিপি মানে কি, খুব সহজ সরল ভাষা আমি আবার বলছি, এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি জিজ্ঞেস করব যে বলো জিডিপি মানে কি বুঝলা। এই যে দেখো যে ভারতের ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বাউন্ডারি লাইন বাইরেটা দেখো, এই বাউন্ডারি লাইনের মধ্যে দেশের লোক হোক বা বিদেশি হোক, এর ভেতরে এই বাউন্ডারির মধ্যে যা কিছু তৈরি হচ্ছে তার যে মার্কেট ভ্যালু আছে, তার যে মনিটারি ভ্যালু আছে, টাকার মূল্য, সেইটাই হচ্ছে জিডিপি। আর জিএনপি কি, জিএনপি হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট মানে জাতীয় আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ ভারতের জনগণ ভারত দেশের মধ্যে এবং দেশের বাইরে অন্য কোথাও যে টাকা রোজগার করছে সেটা হচ্ছে জিএনপি। এবার যেটা একদম তুমি ভালো প্রশ্ন করেছো, বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা, তুমি প্রশ্ন করেছো যে তাহলে সে যেটা বাড়িতে পাঠাচ্ছে, মানে মনে করো একজন দুবাইতে থাকে, সে দুবাই থেকে বাড়িতে যেটা পাঠাচ্ছে সেটাই জিএনপিতে, হ্যাঁ একদম ঠিক বলেছো। সে যেটা ইন্ডিয়াতে যেটা পাঠাচ্ছে সেটা জিএনপিতে কাউন্ট হবে, ওখানে সে যেটা খরচ করে দিচ্ছে ওটা তো হবে না, কারণ ওরা তো ওখানেই খরচ হয়ে যাচ্ছে না, যেটা আমাদের এখানে আসছে সেটাই কাউন্ট হবে। ঠিক, বলো এবার তোমরা সবাই একসাথে বলো দেখি, জিডিপি আর জিএনপি, ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। তাহলে জিএনপি হচ্ছে অনলি ফর সিটিজেন্স, জিডিপি হচ্ছে সিটিজেন্স আর নন সিটিজেন্স বোথ, একটা টেরিটরির মধ্যে হলেই হলো। আচ্ছা এবার শোনো, আমরা এখানে টেরিটরির কথা একটু ভাবি, যে আমরা ইন্ডিয়ান টেরিটরি বলতে কি বোঝাতে চাইছি। একটা ইকোনমিক টেরিটরি যে লেখা রয়েছে, ডোমেস্টিক টেরিটরি, তো আমরা এই টেরিটরি বলতে কি বোঝাতে চাইছি। দেখো 4 ধরনের টেরিটরি হয়, একটা দেখতেই পাচ্ছ, ল্যান্ড অ্যান্ড সি বাউন্ডারিজ অফ পলিটিক্যাল টেরিটরি আপ টু 12 নটিক্যাল মাইল, অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি এবং সি বাউন্ডারি। সি বাউন্ডারি হলে সুবিধা হয় যেখানে ভারতবর্ষের সমুদ্র রয়েছে, না বাউন্ডারি হিসেবে ভারতের সমুদ্র আছে, ভারতের ভূমি থেকে উপত্যকা থেকে 12 নটিক্যাল মাইল দূরে যতটুকুন জায়গা ততটুকুন কিন্তু সেটা ভারতের টেরিটরি, বোঝা গেল। আচ্ছা দেখো, এই যে আমাদের ভারতের দক্ষিণে কি রয়েছে, ইন্ডিয়ান ওশান রয়েছে, এই ইন্ডিয়ান ওশানের ভারতের এই যে বর্ডার থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, 12 NM 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু ভারতের প্রপার্টি। ঠিক তেমনি করে এরকম করে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই যে 12 মাইল নটিক্যাল মাইল, এই টোটাল প্রপার্টি কিন্তু ভারতের প্রপার্টি। তাহলে এই একটা টেরিটরি বুঝলাম। আর কি 2 নম্বরে দেখো, নেট টেরিটরি আন্ডার এম্বাসিজ কনসুলেটস লোকেটেড অ্যাব্রড, অর্থাৎ আমাদের যে এম্বাসি বা কনসুলেট যেগুলো রয়েছে বিদেশে, তাই না, বাংলাদেশে গেলে সেখানে ভারতের কনসুলেট বা এম্বাসি পাওয়া যাবে কিনা, যাবে না। আমেরিকাতে গেলে পাওয়া যাবে, কানাডা, চীন, জাপান, ফ্রান্স, যে কোন বা কনসুলেট গুলো লোকেটেড রয়েছে, যেগুলো রয়েছে সেইখানে আমাদের জনগণ যা কাজ হ্যাঁ স্যার, করছে পাওয়া যাবে। ওটাও যে ইনকাম ওখান থেকে হচ্ছে, সেই ইনকামটাও কিন্তু আমাদের জিডিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে, বোঝা গেল। ভারতবর্ষের এমবাসি অফিস, ভারতবর্ষের দূতাবাস, এই পৃথিবীর যেখানে যেখানে রয়েছে সেইখানে যা আর্নিংস হচ্ছে সেটাও ভারতের জিডিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে। কিন্তু এইখানে একটা কথা লেখা রয়েছে, দেখো নেট, দেখো নেট কথাটা লেখা রয়েছে, নেট টেরিটরি। কেন এই কথাটা লেখা আছে? এই কথাটা লেখা আছে এই জন্যে, দেখো ভাই, যেমন করে আমাদের ভারতবর্ষের দূতাবাস, পৃথিবীর অন্যান্য দেশের দূতাবাসও তো আমাদের ভারতের মধ্যে রয়েছে নাকি, বলো। হ্যাঁ একদম। এবার শোনো, এই মনে করো আমাদের প্রিয় দেশ ভারত, আর এটা মনে করো ইউএসএ, ঠিক, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক। ধরো যে আমাদের ভারত, মনে করো ইউএসএ একজন ভদ্রলোক থাকে, এই ইউএসএ এর মধ্যে আমাদের একটা ইন্ডিয়ান কনসুলেট রয়েছে। তো এই ইউএস এর একজন বাসিন্দার ইচ্ছা হলো যে আমি তাজমহল দেখতে যাব, সে তাজমহল দেখতে আসবে, তাহলে ভারতের কি ভিসা লাগবে? সে যখন এই ইউএসএ তে অবস্থিত
ভারতের হ্যাঁ শুনুন আমেরিকান, আপনাকে আমি ভারতের ভিসা দিব, কিন্তু তার জন্য আপনাকে না কথা বলছি 100 টাকা ফিস দিতে হবে, ভারতীয় 100 টাকা দিতে হবে। তো সেই ভারতীয় 100 টাকা দিল, এই যে 100 টাকা এটা ভারতের জিডিপির মধ্যে কাউন্ট হয়ে গেল। বুঝতে পেরেছো কি বলেছি? এবার একটা কথা শোনো, মনে করো কোনো একজন ভারতীয় তার ইচ্ছা হয়েছে আমি শ্রীলঙ্কায় যাবো, শ্রীলঙ্কার যে কনসুলেট বললো ভারতে স্থিত কিন্তু শ্রীলঙ্কার এম্বাসি, সেখানে ভারতীয়রা গিয়ে বলছে যে দেখুন আমি কিন্তু শ্রীলঙ্কায় যাব, আমাকে ভিসা দিন। তখন শ্রীলঙ্কার এম্বাসি বললো যে আচ্ছা আপনাকে যদি শ্রীলঙ্কায় যেতে হয়, আপনি তো ভারতীয়, আপনাকে 20 টাকা ফিস দিতে হবে, শ্রীলঙ্কান 20 টাকা ফিস দিতে হবে, বা সেটাকে ক্যালকুলেট করে দেখা গেলো ইন্ডিয়াতে 20 টাকা হয়। এই জন্য নেট কথাটি লেখা রয়েছে। তাহলে আলটিমেটলি ভারতের জিডিপিতে কত টাকা এন্টার হলো? 100 টাকা আমরা আর্ন করেছিলাম আমেরিকা থেকে, আর 20 টাকা আমি দিয়ে দিলাম শ্রীলঙ্কায় যাওয়ার জন্য শ্রীলঙ্কাকে। তাহলে আমার জিডিপিতে কতটা কাউন্ট হবে? 80 টাকা কাউন্ট হবে। এই জন্য এখানে নেট কথাটি ইউজ করা হয়েছে। বলো বুঝতে পেরেছো কিনা পারোনি? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে কোন দেশের ইকোনমিক গ্রোথের জন্য সেই দেশের টুরিস্ট ব্যবস্থা বা মানুষ যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রগুলোকে যদি উন্নত করা যায়, তাহলে সেই দেশের মানে ইকোনমি বাড়বে না কমবে? 100% বাড়বে, তাই না? কারণ বিদেশিরা যতই আমাদের দেশে আসবে ততই আমাদের দেশে আর্নিংসটা বেশি হবে, জিডিপিটা। আসলে কি এই যে নেট টেরিটরি আন্ডার এমবাসিজ কনসুলেট লোকেটেড অ্যাব্রড, এটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক। এবার দেখো 3 নম্বর টেরিটরি কোথায় বলা হচ্ছে, বলা হচ্ছে এয়ারক্রাফট and ships operated by residents of a country। দেখো আমাদের ভারতবর্ষের এয়ারক্রাফট আমেরিকায় যাচ্ছে, আমেরিকা থেকে আবার বিমান ভারতে এসে পৌঁছাচ্ছে। এই যে যাওয়া আর আসা, এর মধ্যে যত ধরনের আর্নিংস হচ্ছে, যত ধরনের সার্ভিস প্রোভাইড করার পর যা কিছু আর্নিংস হচ্ছে, সেটাও কিন্তু এই কান্ট্রির জিডিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে। যেমন জাহাজ আজকে ভারত থেকে বেরিয়ে দেখা গেল জাপানে চলে গেছে, এই জাপান থেকে আবার সে ভারতে এসছে, এই যে যাত্রাপথে যতটুকু যা কিছু আর্নিংস, সেটাও একটা কান্ট্রির জিডিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে। তারপরে দেখো আবার 4 নম্বর টেরিটরি বলতে কি বুঝি, অয়েল প্ল্যাটফর্ম অ্যান্ড গ্যাস রিগস অপারেটেড বাই রেসিডেন্টস অফ আ কান্ট্রি। অর্থাৎ কোন দেশের বাসিন্দা কোন একটা অয়েল প্ল্যাটফর্ম করেছে, কোন একটা গ্যাস রিগস সেখানে গিয়ে সে খুঁজে পেয়েছে, সেটাও কিন্তু তার ইসের মধ্যে কাউন্ট হবে। যেটা আমাদের ভারতবর্ষে যদিও নেই, তবুও ইউএস এর কথা যদি বলি, সমগ্র মিডিল ইস্টে যে আমরা জানি না বর্তমানে তেলের খনি তো মিডিল ইস্ট, তাই না? সৌদি আরবিয়া বা ওই এলাকাটা আরব দেশ। তো সেই আরব দেশগুলোতে যত ধরনের তেলের খনি যা কিছু আছে না কেন, সেগুলো কিন্তু মোস্ট অফ কন্ট্রোল কিন্তু ইউএস এর কাছে রয়েছে। আমেরিকা সেগুলোকে কন্ট্রোল করে রেখেছে। তার মানে আমেরিকা সেখানে গিয়ে তেলগুলোকে তুলছে, সেখান থেকে তারা অ্যাকচুয়ালি আলটিমেটলি প্রোডাকশন যা কিছু মাল ওখানে আছে, যা কিছু তেলপত্র যা কিছু আছে, সেগুলো তো আরবদের তেল না, কিন্তু আমেরিকানরা ওখানে গিয়ে ওইগুলোকে তুলছে, সেগুলোকে শোধন করছে, বিদেশে বিক্রি করছে, এবং করার পরে আমেরিকা কিন্তু ওখান থেকে তাদের ফায়দাটা কামিয়ে নিয়ে যাচ্ছে। এই কথাটা এই পয়েন্টের মধ্যে বলা আছে। তাহলে আশা করছি টেরিটরি, এই যে ইকোনমিক বা ডোমেস্টিক টেরিটরি কি হতে পারে, সেটা আমাদের এখানে আলোচনা হলো। ইজ ইট ওকে? ডোমেস্টিক টেরিটরি সম্পর্কে ধারণা এসছে? হলো? হ্যাঁ স্যার বলো। বলছি একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে এনআরআই যারা বা পিআইও যারা, তারা যদি বাইরে থেকে কোনো ব্যবসার কাজে নিযুক্ত থাকে বা কোনো সার্ভিস প্রোভাইড করে বাইরের কান্ট্রিকে, তো তাদের যে ইনকামটা হবে সেটাও কি জিএনপির মধ্যে ইনক্লুডেড? এইখানে একটা কথা আছে, এই জায়গাটায় পুরো বিভিন্ন আর্টিকেল দ্বারা ডিফাইন করা আছে যে এনআরআই সে কি পার্মানেন্ট রেসিডেন্ট নাকি কিছু পিরিয়ড অফ টাইমের জন্য রেসিডেন্ট। যেমন দেখো এনআরআই বলতে আমরা যেটা বুঝি, এনআরআই দুটো আছে, আমরা যখন পড়েছিলাম পলিটির মধ্যে ওটা আমরা আলোচনা করেছিলাম। যারা স্থায়ী বাসিন্দা, তাই না, যারা স্থায়ী বাসিন্দা, তাদের ক্ষেত্রে তাদের আর্নিংস গুলোকে আমরা ভারতের জিডিপিতে কাউন্ট করব না, কারণ তারা যা ইনকাম করবে তারা সেখানেই খরচ করে দিবে, ভারতের সঙ্গে তাদের কোনো কানেকশন নেই। এবং আরেকটা কথা, সব থেকে বড় কথা শোনো, যেহেতু ভারতবর্ষ ডুয়াল ন্যাশনালিটি পছন্দ করে না, মানে দ্বৈত নাগরিকতা, মানে ডুয়াল সিটিজেনশিপ বা ডুয়াল ন্যাশনালিটি, এটা কি ভারতের কনস্টিটিউশনে অ্যালাউ করে না।
না তাহলে না কেউ যদি আমেরিকান ন্যাশনাল হয়, কেউ যদি আমেরিকান সিটিজেন হয়, সে ভারতীয় মূলের জন্মভুক্ত হলেও তাকে কিন্তু আর ভারতের নাগরিক হিসেবে ধরা হবে না। কিন্তু এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়া, সে যদি কিছু সময়ের জন্য যায় আমেরিকায়, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, যা কিছু করবে, আবার কোন একটা সময় ভারতে ফিরে আসবে, তার আর্নিংস গুলো সে যখন ভারতে ফিরবে তখন কিন্তু ইন্ডিয়ান জিডিপির সঙ্গে কাউন্ট হবে তার যে সেভিংস আছে সেটা। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক, চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্যাট ইজ এইবার এখানে এসে প্রশ্ন আসছে। দেখো এতক্ষণ কিন্তু আমরা প্রশ্ন পাইনি, আজকে আমি চেষ্টা করব তোমাদের, আসলে আমাদের আজকের যাত্রাটা কোথা থেকে কোথায় হবে। আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছে এই কোয়েশ্চেন দিয়ে যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, তাই না? বলো, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, এই কোয়েশ্চেন দিয়ে আজকে আমাদের লেকচার শুরু হয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে। তো ন্যাশনাল ইনকাম কি জিনিস দেখো। আচ্ছা, তোমরা যখন খবরের কাগজ দেখো বা যা কিছু যখন পড়ো, তখন কি তোমরা বলো নাকি যে ভারতের এনএনপি এত, ভারতের এনএনপি অ্যাট এমপি এত, ভারতের এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এত, এগুলো কি পড়ো নাকি শুধু জিডিপি কথাটা পড়ো? স্যার শুধু জিডিপি বলা থাকে। ন্যাশনাল ইনকাম ফাইন্ড করতে চলেছি। ভারত ন্যাশনাল ইনকাম যেটা, সেটাকে বলা হয় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে ন্যাশনাল ইনকাম মানে কি? ভারতের ন্যাশনাল ইনকাম হচ্ছে এনএনপি কস্টে আজকে আমরা পৌঁছানোর চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? আমাদের আজকের ক্লাসের ডেস্টিনেশন হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে কি করে পৌঁছাবো দাদা? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে পৌঁছানোর জন্য আমাকে সবার আগে দেখতে হবে যে জিডিপি অ্যাট এমপি, সবার আগে আমরা এটাই হাতে পাবো। এর থেকে আমরা যাব এনএনপি অ্যাট এমপি, এর থেকে তারপর আমরা গিয়ে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে গিয়ে পৌঁছাবো। এইবার একটু মাথা যন্ত্রণা শুরু হলো না, যে এগুলো আবার কি হলো? বলো দেখি, সত্যি করে বলো যে জিডিপি অ্যাট এমপি একই জিনিস, এনএনপি অ্যাট এমপি একই জিনিস, এনএনপি অ্যাট এফসি একই জিনিস। এখানে একটা পয়েন্ট আমি বলতে ভুল করেছি, ভুল নয়, মিস করেছি। এই যে পয়েন্টটা লেখা রয়েছে, পরে দেখি কি লেখা রয়েছে। জিডিপি ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন মার্কেট প্রাইস, হ্যাঁ কি না? জিডিপি ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন মার্কেট প্রাইস। এইবার আমায় বলো তো, মার্কেট প্রাইস কি জিনিস? বলো, হোয়াট ইজ মার্কেট প্রাইস? মার্কেট প্রাইস কি জিনিস? দ্রুত বলো, গতদিনের ক্লাস তোমরা দেখেছো কিন্তু পড়েছো বলে মনে হচ্ছে না, এত দেরি হবে না তো মার্কেট প্রাইস বলতে। হোয়াট ইজ মার্কেট প্রাইস? স্যার যেটা ফ্যাক্টর কস্ট ছিল মার্কেট প্রাইস প্লাস তাহলে দেখো, ইনডাইরেক্ট হ্যাঁ, মাইনাস একদম একদম, সাবসিডি। বাহ, সুন্দর সুন্দর সুন্দর, ঠিক বলেছো। মার্কেট প্রাইস হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। বোঝা গেল? এই তো ছিল নাকি? ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে জিডিপি সবসময় কিন্তু মার্কেট প্রাইসের মধ্যে কাউন্ট করা হয়। এবার চলে এসো, আর জিডিপি কে যখন ফ্যাক্টর কস্টে কাউন্ট করা হয়, ভালো করে শোনো, জিডিপি কে যখন ফ্যাক্টর কস্টে কাউন্ট করা হয় তখন সেটাকে বলা হয় এনএনপি। এখানে দেখো, এইবার এখানে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের প্রশ্নের উত্তরে তোমাকে এখানে কি বলা হচ্ছে? ন্যাশনাল ইনকামের প্রশ্নের উত্তরে বলা হচ্ছে জাতীয় আয় কি। এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। তাহলে এবার আমায় বলো, এমপি মানে মার্ক প্রাইস নয় কিন্তু মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে তুমি বলেছিলে যে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাই তো বলেছিলে। এইবার আমি যদি বলি যে দাদা ফ্যাক্টর কস্ট কি হবে, তাহলে তুমি কি বলবে? ফ্যাক্টর কস্ট
ইকুয়াল টু কস্ট কি করে বের করতে হয়? হ্যাঁ, স্যার। মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্স কে বাদ দিয়ে দাও আর সাবসিডিটাকে জুড়ে দাও, তবে সেটা ফ্যাক্টর কস্ট। বোঝা গেল? তাহলে তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্ট প্রশ্ন করে এখান থেকে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি টার্মড অ্যাজ ন্যাশনাল ইনকাম। নিম্নের কোন নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট is national product at factor cost is the net money value of all goods and services, includes income of Indian citizens whether living in or outside India. এর থেকে আর বেশি কিছু বলার দরকার আছে? যদিও এই সমস্ত কথা তোমাদের বইতে এত ভালো জটিল কঠিন, যার জন্য আমাদের বই পড়ে বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সহজ ভাবে বোঝানো যায় ততটা সহজ ভাবে। আবার পড়ো, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কি? এনএনপি অ্যাট ফ্যাক্টর গুডস এন্ড সার্ভিসেস, যত ধরনের গুডস আর সার্ভিসেস প্রডিউস হচ্ছে একটা কান্ট্রির নর্মাল রেসিডেন্টসদের দ্বারা, তার যে মানি ভ্যালু সেটা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এর মধ্যে ইনক্লুড থাকবে একজন ভারতীয় নাগরিক যিনি ভারতের ভেতরে থাকেন বা ভারতের বাইরে থাকেন, তার আর্নিংসটাও, তার ইনকামটাও এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে যোগ হয়ে যাবে। বাট রিবার, কিন্তু এখানে মনে রাখার বিষয় একটা আছে, ইট ইজ দ্য নেট অফ দ্য ন্যাশনাল ইনকাম হুইচ মিনস ইট ডাজ নট ইনক্লুড ডেপ্রিসিয়েশন। নেট ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে কিন্তু যেটা আমরা ওকে শোনো এবার, ডেপ্রিসিয়েশন বলে একটা কথা এসছে। ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে মূল্য হ্রাস। ডেপ্রিসিয়েশনের কথা বাংলা হচ্ছে মূল্য হ্রাস। দেখো, what is depreciation? The term depreciation refers to an accounting method used to allocate the cost of a tangible or physical asset over its useful life or life expectancy. Depreciation represents how much of an asset's value has been used with respect to time. আসলে depreciation মানে কি আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি কোনে 10,000 টাকা দিয়ে তো 10,000 টাকা দিয়ে মোবাইল ফোনটা কেনার পরে তুমি দেখলে তুমি কি সেই ফোনটাকে 10,000 টাকায় বিক্রি করতে পারবে? মনে করো 1 মাস পরে তুমি 10,000 টাকা পাবে কি কম পাবে? কম পাবে। এই যে কমটা কেন পেলে? 10,000 টাকার প্রোডাক্ট তুমি 1 মাস পরে বিক্রি করতে যাচ্ছ, সেই প্রোডাক্ট হয়তো তোমাকে কেউ 8,000 টাকা দিলেও দিতে পারে। তাহলে 10,000 টাকার প্রোডাক্ট 8,000 টাকা হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে। এটা কেন হলো? সময়ের সাথে সাথে কোনো জিনিসের যে ব্যবহার সেটা যখন ব্যবহৃত হয়, তাহলে দেখো টাকা কিসের উপরে ডিপেন্ড করে? সময়ের সাথে সাথে কোনো জিনিসের ব্যবহারটাও কিন্তু ডিপেন্ড করে। এই জন্য এই পয়েন্টটাকে আরেকবার ভালো করে পড়ো। The term depreciation refers to an accounting method used to allocate the cost of a tangible or physical asset over its useful life or life expectancy. অর্থাৎ কতদিন ধরে তুমি সেটিকে ইউজ করেছো তার উপরে তার দাম বা মূল্য হ্রাস করে। বুঝেছো? আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি তোমাদের একটা এক্সপ্লানেশন দিই। ভালো করে শোনো, একটা এক্সপ্লানেশন দিই। তোমরা লেখো যে এক্সপ্লানেশন অফ, আমি যেহেতু লেখার জায়গা নেই আমি মুখে বলবো, ডিকটেশন দেবো, তোমরা লিখবে। তোমরা আগে হেডিং লাগাও এক্সপ্লানেশন অফ ডেপ্রিসিয়েশন। এক্সপ্লানেশন অফ ডেপ্রিসিয়েশন বলে হেডিং লাগাও। এক্সপ্লানেশন অফ ডেপ্রিসিয়েশন বলে হেডিং লাগাও। এক্সপ্লানেশন অফ ডেপ্রিসিয়েশন হেডিং লাগিয়েছো সবাই? রেডি? হ্যাঁ স্যার বলুন। লেখো the monetary value
MONETARY, the monetary value of an asset, ASSET, the monetary value of an asset decreases. The monetary value of an asset decreases over time due to its use, comma, wear and tear, WEAR, wear and tear, TEAR, wear and tear, wear and tear. হচ্ছে or obsolescence, LES obsolescence, OBSOLESC, ফুল স্টপ দাও। তাহলে কি লিখলে তোমরা একবার পয়েন্ট, মূল্য, টাকার মূল্য, তার যে দাম, সেটা এর সাথে সাথে কেন কমে যায়? ডিউ টু ইটস ইউজ, উইয়ার এন্ড টিয়ার অর অবসোলেসেন্স। ওকে, সেটা পূরণ হওয়ার জন্য, সেটার ব্যবহারের জন্য, সেটার উইয়ার আর টিয়ার মানে পরা এবং ছিঁড়ে যাওয়া এমন হতে পারে। এর জন্য কি হয়, জিনিসের সময়ের সাথে সাথে দামটা কমে যায়। আর এই সিচুয়েশনটাকে ফুল স্টপ, দিস ডিক্রিজ ইজ মেজার্ড, this decrease is measured, this decrease is measured as depreciation। আর এই যে কমে যাওয়াটা, এটাকেই বলা হয় মূল্য হ্রাস। আর stop here and then continue, machinery, comma, MECHINERY, machinery, MENT, equipment, comma, currency, CURRECIATE, likely to depreciate over a specific period of time, over a specific period of time। তাহলে আশা করছি তোমরা ডেপ্রিসিয়েশন কি জিনিস বুঝে ফেলেছো, হ্যাঁ কি না? বলো, ডেপ্রিসিয়েশন বোঝনি এমন কেউ আছো এখনো? দাদা ডেপ্রিসিয়েশন বুঝিনি আছো কেউ এমন? বুঝেছি। তাহলে এই যে এনএনপি যেটা নেট ন্যাশনাল প্রোডাক্ট, এই নেট ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে কি ডেপ্রিসিয়েশন থাকে? নেট ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে কি ডেপ্রিসিয়েশন থাকে? না স্যার, থাকে না। এডিশনাল ইনকাম হুইচ মিন্স ইট ডাজ নট ইনক্লুড ডেপ্রিসিয়েশন। নেট কথাটি ব্যবহার করা কেন হয়েছে? কারণ ডেপ্রিসিয়েশনটার মধ্যে নেই তো। মনে করো ভারত দেশ মোবাইল ফোন তৈরি করছে, তৈরি করে কিছু টাকা ইনকাম করছে, আর যে টাকাটা ইনকাম করছে সেটা ভারতের জিডিপিতে কাউন্ট হচ্ছে। কিন্তু প্রশ্ন ওঠে, সে যে মোবাইলটা তৈরি করলো তার জন্য সে কাঁচামাল তো কোথা থেকে এনেছে, না কি বলো?
তাহলে সেটাও একটা ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়বে, ওটাকে বাদ দিতে হবে, ডেপ্রিসিয়েশন মূল্য হ্রাস, ওটাকে বাদ দিতে হবে, তবেই তো হবে। তাহলে এইবার নিচে দেখো একটা ফর্মুলা লেখা রয়েছে, আমি আবার বলছি আমরা পৌঁছাতে চাইছি যে ন্যাশনাল ইনকামের মধ্যে। তাহলে ন্যাশনাল ইনকাম কি? ন্যাশনাল ইনকাম হচ্ছে যে এনএনপি এট ফ্যাক্টর কস্ট। কিন্তু মেরে পেরে বাচ্চো, এইখানে যে এনএনপি দেওয়া আছে সেই এনএনপিটা কিসের উপরে দেওয়া আছে? মার্কেট প্রাইসের উপরে দেওয়া। কিন্তু এখনো আমরা এটাকে এখনো ফ্যাক্টর কস্টে নিয়ে যাইনি। তাহলে জিডিপি এট মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস জিডিপি যখন মার্কেট প্রাইসের উপরে ক্যালকুলেট করছি, সেখান থেকে যখন ডেপ্রিসিয়েশনকে মাইনাস করব, তখন আমরা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি। আর ইউ গেটিং? বলো কি বলছি? গেট জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাই। হলো? এই পর্যন্ত ক্লিয়ার? আমরা ফ্যাক্টর কস্টে পৌঁছানোর চেষ্টা করব একটু পরেই। এবার শোনো, তাহলে আমাদের দেখো যাত্রা কিসের? আমাদের যাত্রা হচ্ছে যে জিডিপি এট মার্কেট প্রাইস, সেখান থেকে আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, তারপরে আমরা যেতে যাচ্ছি যেটাকে আমরা দেখি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমরা। তো এই প্রসেসটাকে আমরা কিভাবে করি? নাম্বার 1, জিডিপি এট মার্কেট প্রাইস এর থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে দিব, কি পাবো? জিডিপি এট মার্কেট প্রাইস এর থেকে যখন ডেপ্রিসিয়েশনকে বাদ দেব, তখন আমরা কি পাবো? একটু আগেই পড়ে আসলাম, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। yes, net domestic P at MP market price, net domestic product at market price পেয়েছি। ঠিক আছে? 2 নম্বর সিপি at market price হবে, দেখো NIFA মানে কি? নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, এটাকেও যুক্ত করতে হবে, তবে গিয়ে আমরা পাবো এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। বুঝেছো? নেট ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে NIFA অর্থাৎ নেট ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে যোগ করতে হবে, তবে গিয়ে আমরা পাবো নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, খুব ভালো করে শোনো যে এখানে নেট ইনকাম ফ্রম কি অ্যাব্রড এটা কি বোঝায়? আমাদের ভারতীয়রা যেমনি করে বিদেশে গেছে কাজ করতে, ঠিক তেমনি করে বিদেশিরাও তো আমাদের ভারতে এসছে কাজ করতে বা কাজ করছে। তাহলে যখন আমরা ইন্ডিয়ানদের আর্নিংস থেকে, মানে যারা আসলে এই নিফা বলতে আমরা যেটা বুঝি সেটা কিভাবে লেখাই, এখানে আমি দাঁড়াও দেখি, এইখানে লেখানোর চেষ্টা করছি, তোমরা এখান থেকে দেখো, এইখান থেকে দেখার চেষ্টা করো যে NIFA টা কি জিনিস। নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড এটা কি জিনিস? দেখো, Indians earning from outside India, দেখো ইন্ডিয়ানসরা আর্ন করছে, ভারতের বাইরে থেকে টাকা আর্ন করছে, ঠিক তেমনি করে নন ইন্ডিয়ানস যারা, তারাও তো ভারতে টাকা ইনকাম করতে এসছে। নন ইন্ডিয়ানস আর্নিং from India বা ইনসাইড ইন্ডিয়া, এই যে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। বুঝেছো কি বলেছি?
নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, যে লোকটা ভারতের দুবাইতে থাকে সে মনে করে 100 টাকা ইনকাম করেছে, আর যে শ্রীলঙ্কান ভারতে কাজ করছে সে মনে করো 80 টাকা রোজগার করছে। তাহলে এই 100 টাকার 80 টাকা মাইনাস করে যে 20 টাকা হবে, এই 20 টাকাটা হচ্ছে যোগ হবে কার সঙ্গে? নেট ডোমেস্টিক এর সঙ্গে। এই নিফা 20 টাকা যোগ হয়ে তৈরি হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। বলো বুঝলে কিনা, বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। ঠিক, তাহলে এখানে এটাই লেখা রয়েছে যে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস নিফা মানে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তো আমাদের যে ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকাম তো এইটা, অর্থাৎ এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা হচ্ছে মার্কেট প্রাইস, সরি এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে আমাদের এখানে মার্কেট প্রাইস থেকে এখন কোথায় যেতে হবে? 3 নম্বর সিচুয়েশন চলে এসো। এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আমাকে যেতে হবে কোথায়? এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে যেতে হবে আমায় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে যেতে হবে, তবেই হবে, কারণ এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। কি করে যাব? কি করে যাব? কেউ একজন বলো দেখি কি করে যাব? আমি যদি এইখান থেকে এখানে কি করে যাব, তাহলে আমায় কি করতে হবে? আমায় করতে হবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস করতে হবে কি? ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। বুঝেছো? এইটাকে করার পরে তবে গিয়ে পাবো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। বলো বুঝলে কিনা? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, সেখান থেকে ফ্যাক্টর কস্টে পৌঁছাতে হবে। তাহলে আমি কি করলাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, সেখান থেকে আমি বাদ দিয়ে দিলাম ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। আচ্ছা, এটাকে ব্র্যাকেটের থেকে বাইরে বের করলে দেখো সমস্ত কিছু চেঞ্জ হবে। ইনডাইরেক্ট ট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা পাবো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হলো, আর এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এই যেখানে এসে আমরা পৌঁছালাম, এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। এইবার আমায় বলো তো, তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কি দরকার? সবার আগে কি প্রয়োজন? আমাদের সবার আগে এইটা প্রয়োজন, দ্যাট ইজ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। বুঝেছো? এই জন্য আমরা জিডিপি অ্যাট মার্কেট প্রাইসটা যদি জানতে পারি, সেখান থেকে বাদ বাকিগুলো সব বের করে নিয়ে আসতে পারি। বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? একটু ক্যালকুলেটিভ ছিল বটে, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, বোঝাতে পারলে ভাল লাগবে আমার। বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার ওই লাস্টের লাইনটা একটু কনফিউশন হচ্ছে, কারণ ওই মার্কেট প্রাইস ইকুয়ালস টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস গভর্নমেন্ট সাবসিডি ছিল ওখানটা। হ্যাঁ বলো বলো কোথায়? স্যার লাস্টে যেটা এনএনপি অ্যাট এমপি, হ্যাঁ ওখানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস গভর্নমেন্ট সাবসিডি হবে কি? হ্যাঁ মাইনাস হবে। আচ্ছা, এই যে ব্র্যাকেট দেওয়া আছে তো, বাইরে মাইনাস দেওয়া আছে। স্যার তাহলে তো গভর্নমেন্ট সাবসিডিটাও মাইনাস হয়ে যাবে না? ওনা গভর্নমেন্ট সাবসিডিটাকে ইয়ে করতে হবে, ধরতে হবে তো। হ্যাঁ স্যার, ওটা তো তাহলে প্লাস হবে। হ্যাঁ এখানে মাইনাস করে দাও, তবেই তো হয়ে গেল। মাইনাস করে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে ফ্যাক্টর কস্ট। কেন? আমরা তো এটা জানি, আমরা এটা থেকে ক্যালকুলেটটা করবে, কারণ কি দেখো, মার্কেট প্রাইস মানে কি? মার্কেট প্রাইস মানে হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এই যে এটা ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে মার্কেট প্রাইস যদি ফ্যাক্টর কস্ট বের করতে হয়, কি করতে হবে? এই পাশটাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলেই তো হয়ে গেল। ইজ ইট ওকে এই পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক। তাহলে আমরা এখানে শিখলাম যে কিভাবে জিডিপি থেকে আমরা ন্যাশনাল ইনকামে এসে পৌঁছালাম, তাই তো? যদি প্রশ্ন করে যে ন্যাশনাল ইনকাম মানে কি, ন্যাশনাল ইনকাম মনে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, তাহলে আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, ডিএনপি,
সরি এনডিপি, এই যত যা টার্ম আছে এই টার্ম গুলোকে আজকে ভালো করে শিখলাম, হ্যাঁ কিনা বলো একটু এই পর্যন্ত? বলো। মানে বের করার তিনটে পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম, যেটা একটা বলেছিল ভ্যালু অ্যাডেড মেথড। ইয়েস ইয়েস ইয়েস, আমরা পড়বো তো ওগুলো। আচ্ছা স্যার, এই ওগুলো পড়বো। পদ্ধতিটা কি এক্সপেন্ডিচার মেথড? না না, এটা জাস্ট কাউন্ট করলাম আমরা, এখনো যাইনি। কালকের লেকচার হবে, মানে কালকে বলছি নেক্সট ডে লেকচার হবে, ঠিক আছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, দেখো ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, একটা রয়েছে প্রোডাকশন মেথড, একটা রয়েছে ইনকাম মেথড, ঠিক আছে? প্রোডাকশন মেথড যেটা, সেই প্রোডাকশন মেথডটাকে বলা হয় জিভিএ মেথড, ওকে, মানে গ্রস ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে, জিভিএ মেথড। আচ্ছা, এটা পরে পড়বো আমরা, যেহেতু আজকে আলোচনা করে লাভ নেই, ঠিক আছে? চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়। হ্যাঁ, ঠিক ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা ছোট্ট আর একটা বিষয় এর সঙ্গে শিখে নিতে পারি যদি চাই। আমরা কি শিখবো নাকি না শেষ করবো এখানে? স্যার আপনি আজকে- বলতে পারেন, সুবিধা নেই। আজকে যেহেতু আমি কোয়েশ্চেন কিছু রাখিনি, তো যাই হোক, একবার সত্যি করে বলো তো, যা বোঝানো হলো ইজ ইট ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। মানে আগে যে জিনিসগুলো, মানে এনএনপি কি, এনডিপি কি, এইগুলো নিয়ে কোনো একটা কনফিউশন ছিল, এখন কি মনে হচ্ছে যে কনফিউশন গুলো দূর হলো? স্যার দু তিনটে বই পড়েও এত সুন্দরভাবে মানে বুঝিনি কোনোদিনও। আচ্ছা, আজকে পুরো ক্লিয়ার হয়েছে না ক্লাসটা করার পর? হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওকে, বেশ। আসলে দেখো কেন হচ্ছে, কেন বারবার আমি কোশ্চেন করছি, এটা তোমাদেরকে আমি ফার্স্ট টাইম পড়াচ্ছি অনলাইনে, ঠিক আছে না? অফলাইনে থাকলে কি হয়, আমি ছেলে মেয়ের মুখ দেখলে বুঝে যাই যেটা বুঝলো কিনা, হ্যাঁ। কিন্তু বিষয়টি যেহেতু আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, এই জন্য বারবার জিজ্ঞেস করছি তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে না? আর সামনাসামনি থাকলে পড়ানো, উদাহরণ দেওয়া একটা আলাদা ব্যাপার স্যাপার তৈরি হয়। আর যেহেতু আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমি এখানে ঘরের মধ্যে একা বসে বসে এই কম্পিউটারের সঙ্গে কথা বলছি, কিন্তু রিয়ালাইজ করছি যে তোমরা আসো সবাই চারপাশে, এই জন্য বারবার জিজ্ঞেস করছি যে বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো তাহলে আমাকে নিজেকে আরো প্রস্তুত করতে হবে, আরো ভালো ভালো কনসেপ্ট বা আরো ভালো ভালো কিছু কথা বলা শিখতে হবে। নাকি ওকে আছে বলো দেখি একটু? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, বেশ। চলো আজকে আমরা আরেকটা কনসেপ্ট শিখে নিই, যদিও এই কনসেপ্টটি আমাদের ওই ন্যাশনাল ইনকাম কাউন্টের জন্য লাগবে, তবুও এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা নিয়ে এত যন্ত্রণা আছে। এক মিনিট। ও আচ্ছা, এই যে দেখো মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম তো পরের ক্লাসে আসবে, হ্যাঁ। আচ্ছা, পারচেজিং পাওয়ার প্যারিটি এই জিনিসটা কি একটু শেখার চেষ্টা করি। সবার আগে এদের মানে জানার চেষ্টা করি। পারচেজিং মানে হচ্ছে ক্রয়, পাওয়ার মানে শক্তি, আর প্যারিটি মানে সমতা। তাহলে ক্রয়, শক্তি, সমতা। পারচেজিং পাওয়ার প্যারিটির বাংলা অর্থ কি দাঁড়ালো? ক্রয়, শক্তি, সমতা। ক্রয়, শক্তি, সমতা, সেটাই হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। এবার একটা প্রশ্ন ওঠে, দাদা পারচেজিং পাওয়ার প্যারিটি মানে পারচেজিং পাওয়ারটা কি জিনিস? পারচেজিং পাওয়ারটা কি জিনিস? আমরা গতদিনের ক্লাসে মার্কেট দেখেছিলাম, তাই না? সেই মার্কেটের মধ্যে দুজন ব্যক্তি থাকেন, একজন থাকেন সেলার আর একজন থাকেন বায়ার। ডিমান্ডটা কে করে? বায়ার ডিমান্ড করে, তাই না? বায়ারের সঙ্গে ডিমান্ড রিলেটেড ছিল, আর সেলার সাপ্লাই করেন, ঠিক আছে? তো এই যে বায়ারের ডিমান্ড, সেলারের সাপ্লাই, এই দুটো যে হয়, এটা কেন হয়? দেখো, এই যে একজন বায়ার, এই বায়ার ভদ্রলোক কিছু ইনকাম করেন, ঠিক আছে? সেই ইনকাম থেকে তার পারচেজিং পাওয়ার তৈরি হয়, মানে ক্রয় ক্ষমতা বা ক্রয় শক্তি তৈরি হয়, পারচেজিং পাওয়ার তৈরি হয়, ঠিক আছে? আর এই পারচেজিং পাওয়ার যখন কারোর মধ্যে আসে তখন সেই ডিমান্ড করে, ওকে? রিলেশনটা কি? একজন বায়ারের যখন ইনকাম ইনক্রিজ করবে তখন তার পারচেজিং পাওয়ারও ইনক্রিজ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে আমার যখন 10,000 টাকা ইনকাম ছিল, তখন আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু যখনই আমার ইনকামটা 10,000 থেকে 50,000 হয়ে গেল, তখন কিন্তু আমার পুরনো
বাইক কিনছি না, নতুন বাইকের দিকে চলে যাচ্ছি। তার মানে মানুষের যখনই ইনকাম বাড়ে তখন তার পারচেজিং পাওয়ার অর্থাৎ ক্রয় ক্ষমতাও বেড়ে যায়। ওকে, আর যখনই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে তখন তার ডিমান্ডটাও কি বেড়ে যাবে না কমে যাবে? তখন তার ডিমান্ডটাও বেড়ে যাবে। ওকে, আগে আমরা কি করছি, আগে আমরা মনে করো ওই কেক, জন্মদিনের কেক, ছোট্ট একটা কেক নিয়ে খাচ্ছি। কেন? কারণ আমরা এখন ইনকাম করি না, আমরা সবাই ছাত্র। তো জন্মদিন, বন্ধু বান্ধবেরা পার্টি চেয়েছে, একটা ছোট্ট একটা কেক এনে খাচ্ছি। ধরো কেকটার দাম 300 টাকা। কিন্তু যদি এই ছেলেটি চাকরি পেয়ে যায়, সে তার জন্মদিনে কি 300 টাকার কেক কাটবে বলে মনে হয়? বলো একটু আমায়। সে কিন্তু তখন আর তার জন্মদিনে 300 টাকা না, 3000 টাকা বা 30,000 টাকারও কেক কাটতে পারে, তাই না? তাহলে যখনই আমাদের ইনকাম বাড়ে তখনই পারচেজিং পাওয়ার বাড়ে, আর পারচেজিং পাওয়ার বাড়া মানেই ডিমান্ডটা বাড়া। ওকে, আমরা কি করি এখন? আমরা এখন কি করি, যারা ছাত্র তারা করে কি, এই বাইরে ফুটপাত এখানে সেখানে খাচ্ছে, তাই না? এগ রোল, মুগলাই, যা কিছু একটা খাচ্ছে, ফুটপাতেই খেয়ে নিচ্ছে। কিন্তু চাকরি পাওয়ার পরে সে কিন্তু বলবে দিস ইজ নট হাইজেনিক, তাই না? আসলে হাইজিন টাইজিন কিছু নয়, ওর পকেটে টাকা বেড়ে গেছে, এই জন্য ও যেতে চাইছে বড় হোটেলে গিয়ে খেতে চাইছে। বুঝা যাচ্ছে? তার মানে ইনকাম বাড়া মানে পারচেজিং পাওয়ার বাড়া, পারচেজিং পাওয়ার বাড়া মানে ডিমান্ড বাড়া। তাহলে আমরা এটুকু দেখে ফেললাম যে পারচেজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনকাম। ইয়েস অর নো? এই পয়েন্টটা চাইলে তোমরা লিখে রাখতে পারো যে পারচেজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনকাম। পারচেজিং পাওয়ার নিয়ে আমি দেখেছি অনেক ছেলে মেয়ের মধ্যে অনেক সমস্যা হয়। তো আমিও সেই ছেলে মেয়ের মধ্যেই পড়ি কিনা আমারও এটা এত ক্লিয়ার ছিল না, কিন্তু পরবর্তী সময় বারবার পড়তে পড়তে, বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দেখতে দেখতে, রেফারেন্স দেখতে দেখতে পারচেজিং পাওয়ারটা যতটা ক্লিয়ার হয়েছে আমার, ততটা ক্লিয়ার এবার তোমাদের আমি করাতে চাইছি। আমি কতগুলো সিচুয়েশন দিয়ে তোমাদেরকে পারচেজিং পাওয়ার প্যারিটি বোঝাতে চাইছি। দেখো, প্রথম সিচুয়েশনে, ফার্স্ট সিচুয়েশনে আমি দেখাতে চাচ্ছি, আমার এখানে একজন আছেন পারসন এ, পারসন এ, আর আছেন পারসন বি। পারসন এ আর পারসন বি এরা একই সিটিতে বাস করে, অর্থাৎ লিভিং ইন আ সেম সিটি, লিভিং ইন আ সেম সিটি। তাহলে পারসন এ এবং পারসন বি একই বাস করে। ওকে, এই এ ব্যক্তির ইনকাম 10,000 টাকা, এই বি ব্যক্তিরও যে ইনকাম সেটাও 10,000 টাকা। ওকে, এইবার আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এদের দুজনের মধ্যে পারচেজিং পাওয়ার কি রিলেশন রাখবে, তোমরা কি বলবে? ইকুয়াল হবে, অর্থাৎ হিয়ার পারচেজিং পাওয়ার উইল বি সেম। এইখানে পারচেজিং পাওয়ারটা কি হবে? এখানে পারচেজিং পাওয়ারটা সেম হবে। ঠিক আছে, চয়েস আলাদা আলাদা হতে পারে কিন্তু পারচেজিং পাওয়ার সেম থাকবে। চয়েস আলাদা বলতে কি, ধরো এ নামক ব্যক্তি সে চাইছে যে সে কি করবে না, রিয়ালমির ফোন কিনবে, সে রিয়ালমির ফোন কিনবে, এটা হতেই পারে। আর বি চাইছে সে রিয়ালমি না, সে কিনবে কি কিনবে, আরেকটা কমি, আচ্ছা চলো রেডমি। রেডমি এভাবে লিখে নাকি না, আর এডি কোনটা, যাই হোক ধরো এরকমই আর কি। তো বন্ধু দুজনই, তাহলে তারা কেউ একজন রিয়ালমি কিনবে, কেউ একজন রেডমি কিনবে। কিন্তু এমন কি কখনো হতে পারে যে এই এ ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে রেডমির ফোন কিনবে 1 লাখ টাকা দিয়ে, আর এ কিনবে 10,000 টাকা দিয়ে? এমন ডিফারেন্স আসতে পারে কখনো? আসতে পারেই না, কারণ এদের ইনকাম গুলো সেম। ইনকাম যখন সেম, তাদের পারচেজিং পাওয়ারটা সেমই থাকবে। হয়তো কোম্পানি চেঞ্জ হয়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু দাম একই থাকার চেষ্টা করবে। এও 10,000, এও 5,000 টাকার মোবাইল কিনলে এও 5,000 টাকার মোবাইলই কিনবে, হয়তো কোম্পানি চেঞ্জ হতে পারে। আচ্ছা, সিচুয়েশন নাম্বার 2, পারসন এ আর পারসন বি, পারসন এ পারসন বি এরাও কি করছে না, লিভিং ইন আ সেম সিটি, লিভিং ইন আ সেম সিটি, একই শহরে তারা বাস করছে। ধরো এ ব্যক্তির বেতন হচ্ছে 30,000 টাকা আর বি ব্যক্তির বেতন ধরো 50,000 টাকা। এবার আমায় বলো তো এদের পারচেজিং পাওয়ার কি হবে? এদের পারচেজিং পাওয়ার কি হবে?
স্যার এর কম বি এর বেশি থাকবে। হ্যাঁ একদম ঠিক। তাহলে এইখানে আমরা কি লিখবো? এখানে লিখবো যে হিয়ার পারচেজিং, লিখে রাখবে কিন্তু এগুলো, হিয়ার পারচেজিং পাওয়ার অফ বি ইজ বা উইল বি, ফিউচারে লেখো, উইল বি মোর দ্যান পারসন বি, পারসন এ। ওকে, কি লিখলে? হিয়ার পারচেজিং পাওয়ার অফ পারসন বি উইল বি মোর দ্যান পারসন এ, অর্থাৎ এখানে বি এর থেকে বেশি পারচেজিং পাওয়ার থাকবে, ক্রয় ক্ষমতা থাকবে। হলো না? হ্যাঁ স্যার। ঠিক। এবার সিচুয়েশন নাম্বার 3 দেখাই। সিচুয়েশন নাম্বার 3, পারসন এ আর পারসন বি, পারসন এ পারসন বি। চলো, পারসন এ বাস করে কোথায় বলবো? ইন্ডিয়াতে বাস করে, আর পারসন বি বাস করে ইউএসএ তে, আমেরিকাতে থাকে। ওকে, আমরা কথার কথা আজকের এই ক্লাসের জন্য ধরে নিচ্ছি যে 1 ইউএসডি, ইউএসডি মানে ইউনাইটেড স্টেটের ডলার, ইউএস ডলার, ঠিক আছে? 1 ইউএসডি মানে ধরে নিলাম 70 টাকা বা রুপিস, ঠিক আছে? 1 ইউএসডি মানে 70 রুপিস। তো ভারতে যে ভদ্রলোক বাস করে তার ইনকাম 70,000 টাকা, আর আমেরিকায় যে পারসন বি বাস করে তার ইনকাম $1,000। এইখানে এবার বলো তো কি হবে? এদের পারচেজিং পাওয়ার কি হবে? সেম হবে। এখানে কি হবে? এইটা পয়েন্টটা লেখো, এবার লেখো, ইনকাম ইজ সেম বাট their purchasing power is not same। বুঝেছো? এদের ইনকাম সেম হতে পারে কিন্তু পারচেজিং পাওয়ার সেম কখনোই হবে না। কেন হবে না? বোঝানোর চেষ্টা করছি। যখন বর্ডার চেঞ্জ হয়, যখন ইকোনমিক টেরিটরি যখন চেঞ্জ হয়, এটা কেন হলো? This is because of the change of economic territory। যখন ইকোনমিক টেরিটরি চেঞ্জ হয় তখন ইনকাম সেম হলেও পারচেজিং পাওয়ার কিন্তু সেম হবে না। কেন হবে না? এখনই বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের পারসন এ, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমাদের পারসন এ, এটা পারসন এ কোথায় থাকে? পারসন এ কোথায় থাকে? ইন্ডিয়াতে থাকে। আর পারসন বি কোথায় থাকে? পারসন বি ইউএসএ তে থাকে। খুব সুন্দর। আচ্ছা, এই যে পারসন বি যে ভদ্রলোক, তার ইনকাম কত? রুপিস 70,000। আর এখানে পারসন বি যিনি ইউএসএ থাকেন তার ইনকাম কত? তার ইনকাম হচ্ছে $1,000। ওকে, খুব সুন্দর। এবার ধরো ভারত, মনে করো আমেরিকাতে, ইউএসএ তে এক প্যাকেট মনে করো ব্রেড, এটা মনে করো ব্রেড, এক প্যাকেট রুটি, এই এক প্যাকেট রুটির দাম মনে করো যেখানে $10। ওকে, $10, 10 ইউএসডি। আর ভারতেই সেই রুটির ডলার, ব্রেড, এটা রুপিস 100। ওকে, রুপিস কত? 100। তাহলে এইবার আমি কি এখান থেকে বলতে পারি যে আমেরিকার ভদ্রলোক $10 দিয়ে যেটা কিনছেন সেটা ভারতের ভদ্রলোক 100 টাকা দিয়ে কিনছেন? বলতে পারি কিনা? পারি না। তাহলে এই ক্ষেত্রে আমেরিকার ভদ্রলোকের সঙ্গে এর যে ইনকামের তফাৎ সেটা কয় গুণ? 10 গুণ। হ্যাঁ কি না? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমেরিকান যে ভদ্রলোকের ইনকাম $1,000, তার সঙ্গে ইন্ডিয়ান ভদ্রলোকের টাকার কতটা তফাৎ হওয়া লাগবে? 10 গুণ হওয়া লাগবে। তার মানে 10,000 টাকা। বুঝতে পারছো?
বুঝতে পারছো কি বলছি? তাহলে আমেরিকায় যে ভদ্রলোকের 1,000 ডলার ইনকাম, সে তার পারচেজিং পাওয়ার আর ভারতবর্ষে যে ভদ্রলোকের 10,000 টাকা ইনকাম, তার পারচেজিং পাওয়ারটা সেম হবে, কিন্তু ভারতে যা 70,000 টাকা ইনকাম তার পারচেজিং পাওয়ার সেম হবে না। আর এই পুরো সিচুয়েশনটাই হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। বলো তো বুঝলে কিনা, বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রে আমরা লিখবো যে পার্সন এ, পার্সন মানে পার্সন বির যে পারচেজিং পাওয়ার, পার্সন বিজ পারচেজিং পাওয়ার উইল বি সেম অ্যাজ পার্সন সি। এখানে একজন আলাদা পার্সন সি কে আনতে হবে, এইখানে আনো পার্সন সি। পার্সন সি যার বেতন ইন্ডিয়াতে যে থাকে, যার বেতন হচ্ছে, যার ইনকাম হচ্ছে 10,000 টাকা, এর সঙ্গে এর ইকুয়ালিটি আসবে নাকি এর সঙ্গে এর ইকুয়ালিটি আসবে না? ওকে, বুঝতে পেরেছো কিনা একটু বলে ফেলো দেখি আমায়। এর থেকে কি প্রকাশ হয়? এর থেকে এটা প্রকাশ পায় যে পারচেজিং পাওয়ারের দ্বারা আমরা কি নির্ধারণ করি? আমরা পারচেজিং পাওয়ারের দ্বারা আমরা যেটা জীবন শৈলী, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, লাইফস্টাইল, তাই না? লাইফস্টাইল বা জীবনের যে মানে স্ট্যান্ডার্ড, তাই না, লাইফ স্ট্যান্ডার্ড, এটা অ্যাজিউম করে থাকি। আচ্ছা বলো, পারচেজিং পাওয়ার সম্পর্কে তোমরা বইতে যখন পড়েছো ক্লিয়ার করতে পেরেছিলে কনসেপ্টটা? স্যার সেরকম তো কিছুই লেখা ছিল না, একটা মানে খুব কঠিন একটা ডেফিনেশন আছে, কিন্তু সেটা ঠিক বুঝতে হ্যাঁ, পারিনি। কিন্তু এখন কি পারচেজিং পাওয়ার ইজ ওকে অর নট? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এই বাকিরা যারা ক্লাসে আছো একটু বলো সবাই বুঝতে পেরেছো কিনা? ইজ দেয়ার এনি কনফিউশন? স্যার এই পারচেজিং পাওয়ার নির্ধারণ করার জন্য কি কস্ট প্রাইস সম্পর্কিত কোনো ফর্মুলা আছে? নো, কিছু দরকার নেই। আজকে আমি যতটুকুন বললাম এইটুকুন খালি, আর কিছু আচ্ছা, লাগবে না। হ্যাঁ, ধীরে ধীরে আমি আজ সব করিয়ে দেবো যা যা লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা একটু কাজ করো, পারচেজিং পাওয়ার সম্পর্কে একটা নোট নাও। পারচেজিং পাওয়ার সম্পর্কে একটা নোট নাও, লেখো পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার প্যারিটি is a popular metric used. Purchasing power parity is a popular metric used by macroeconomic analysts, that compares different countries 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 লিখে না একটা কমা দিবে, ঠিক আছে? কারণ দেশগুলির বলতে চাইছি, কান্ট্রিজ বলতে চাইছে আর কি। এই কমাটা দেওয়ার মানে বোঝো তো, মানে পজিটিভ কেস করতে চাইছি, অ্যাপোস্ট্রফ কমা। তাহলে ডিফারেন্ট কান্ট্রিজ কারেন্সিজ থ্রু আ বাস্কেট অফ গুডস অ্যাপ্রোচ, through a basket of goods approach, through a basket 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 of goods। এই basket of goods কে একটা সিঙ্গেল কোটের মধ্যে রাখো, basket of goods approach, ফুল স্টপ। লেখা হয়েছে সবার? যারা ক্লাসটি দেখছো ইউটিউবে, তাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেই জিনিসগুলো কিনে আবার আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে প্যারা চেঞ্জ করে লেখো পারচেজিং পাওয়ার প্যারিটি অ্যালাউজ ইকোনমিস্ট, purchasing power parity allows economists, purchasing power parity allows economists to compare economic productivity
to compare economic productivity and standards of living between countries and standards of living between countries and standards of living between countries, full stop. ঠিক আছে, তাহলে আশা করছি লেখা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি না আজকে যা করালাম। এর পরের দিন আমরা পড়বো যে এটা পড়বো যে মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট কিভাবে করতে হয়, সেটা আনুষঙ্গিক যা কিছু কোয়েশ্চেন পত্র আছে সেগুলোকে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই। ওকে, গুড নাইট অল। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। Thank you.